নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমি এবং আমার পরিবারও ভালো আছি। আমি আবারও চলে আসলাম নতুন একটা এপিসোডের সঙ্গে। বড়দের অনেক অনেক প্রণাম জানাই, সেই সঙ্গে জানাই ছোটদের অনেক অনেক ভালো। সাধারণ গাছপালাগুলো হলেও আমার হাতে তৈরি করা গাছগুলো প্রতিদিনই আমায় ফুল দিচ্ছে, যা আমার নিত্যদিনের পুজোর কোনো রকম অসুবিধে হচ্ছে না। ফুলগুলো ঠাকুরের পায়ে সমর্পিত হওয়ার একটা সুযোগ পাচ্ছে। প্রতিদিনই চায়ের সঙ্গে টাটা কি এইরকম ব্যবস্থা থাকে? না না, যখন দেখি সকালের কাজকর্ম গুলো আমার খুব তাড়াতাড়ি করে হয়ে যায়, বাড়ির সকলে মিলে একটু বসে গল্প গুজবও করা হয়, তারপর সারাদিনের কাজের প্ল্যানটাও করে নেওয়া হয়, আর সেই সঙ্গে টাটাও থাকে একটু অন্যরকম। এখন ছেলের মর্নিং স্কুল, সকালের হাতে অনেকটা সময়। চলে এসেছি একটু বাগানের দিকে। আমার কাকু এ সময় বাড়িতে লাগিয়েছে ধনেপাতার গাছ। কাকু ধনেপাতার গাছগুলো লাগিয়েছিল বেশ কয়েকদিন আগে, ওগুলো বিক্রিও হয়ে গেছে। কাকুর দেখা দেখি আমিও চাষ করতে আরম্ভ করে দিয়েছি, কিন্তু আমি যখন চাষ করি প্রখর রোদ্দুর, আমার ক্ষেত্রে প্রতিদিনই জল দেওয়া সম্ভব হয়ে ওঠে না। ধনের বীজগুলো মাটিতে ছড়িয়ে দেওয়ার পরে খুব ভালো মতোই ছোট ছোট গাছগুলো বেরিয়েছিল, কিন্তু এত রোদের তেজ আস্তে আস্তে করে ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ধনেপাতার সঙ্গে সঙ্গে আমি লাগিয়েছিলাম পালং শাক। পালং শাকের ক্ষেত্রে আমি দেখেছি খুব একটা অসুবিধা হয় না, শীতে যেমন হয় গরমেও ঠিক তেমনটাই হয়। ওই রোগ পোকার আক্রমণটা একটু বেশি হয়। বিজ্ঞানের অবদান আমাদের জীবনে অনেকখানি, চাষবাস থেকে শুরু করে বিভিন্ন রকম প্রযুক্তির বিষয়ে বিজ্ঞান অনেকখানি এগিয়ে। বরবটি গাছগুলোর জন্য অনেক পরিশ্রম করতে হতো, অনেক বড় করে মাচা তৈরি করতে হতো। আমাদের কাছে এখন চলে এসছে মাচা তৈরি করার ঝামেলা ছাড়াই উন্নত মানের বীজ। ওই বরবটির বীজটা যে আমি রোপণ করেছিলাম, ওই বরবটি গাছের জন্য কোনো মাচা তৈরি করার প্রয়োজন নেই। বরবটির গাছগুলো হয় এক হাঁটু থেকে একটুখানি ছোট হবে, কিন্তু প্রচুর পরিমাণের ফলন। ওই যে বরবটির গাছগুলো দেখছো খুব একটা হাইট হয় না, এটার একটাই সুবিধে যে তোমাকে মাচা তৈরি করতে হবে। আমি এটা বাগানের মাটিতেই করে লাগিয়েছি। এখন দেখি মানুষজনেরা যে ছাদ বাগান করছে, যারা ছাদ বাগান করে খুব সহজেই কিন্তু এই বরবটি চাষটা করতে পারে। অল্প দিনেই কিন্তু আমি ওই গাছগুলো থেকে ফল পেয়েছি। ওই যে বরবটিগুলো দেখছো, আমি এর আগে 3 থেকে 4 বার মতো অত করে বরবটি তুলেছি। শীতের বেগুন গাছগুলো তো আছে, ওদের একটু বয়স হচ্ছে, আস্তে আস্তে করে ওরাও অল্প অল্প করে ফল দিতে থাকবে। তো তারপরে পরে আমি কয়েকটা বেগুন গাছ নিয়ে এসে বসিয়েছিলাম বাজার থেকে। গাছে আস্তে আস্তে করে ফল আসছে। ওদিকে বসিয়েছিলাম আমি ঢেঁড়সের গাছ, বেগুন, লঙ্কা, ওগুলো যখন খুশি চাষ করা যায়। এই সবজির গাছগুলো থেকে আমরা সারা বছরই কম বেশি করে ফলন পেতেই থাকি। আমি কি করি, গাছগুলো রোপণ করে দেওয়ার পরে যখন ফলন দিতে শুরু করবে, ঠিক মাঝামাঝি সময় আবার নতুন বীজ নিয়ে এসে আমি বাগানে রোপণ করে দিই। চেষ্টা করি সঠিক সময় যে সঠিক কাজটা আমি করে নিতে পারি এমনটাও নয়, কিন্তু সঠিক সময় না হলেও আমি চেষ্টা করি আমার বাগানটাকে একটুখানি সাজিয়ে রাখতে। তবে একদম পরিপাটি করে নয়। আমি যেমন সাদামাটা, আমার পরিবারও ঠিক সাধারণ, আর আমার হাতে তৈরি করা আমার বাগানের গাছগুলো খুব সাধারণ। ওই যে কয়েকটা সবজি তুলে আমি বাড়ি নিয়ে যাচ্ছি, পাশের বাড়ি এক দিদিকে দেবো বলে ওকে বাড়িতে বসিয়ে রেখে এসেছি। আজকে একটু বাড়িতে কাজ আছে, তাই মা বলছে যে ওই শাক টাক বেছে রান্না করা একটু সময় সাপেক্ষ ব্যাপার, মেনুটা একটু চেঞ্জ হলো। ওই হাইব্রিড ওলগুলো কয়েকদিন আগে কেটে চারা তৈরি করব বলে ঠান্ডা জায়গায় ঢাকা দিয়ে রেখেছিলাম। আমার মনোমতো চারা প্রস্তুত হয়ে গেছে, এবার শুধু লাগানোর অপেক্ষা। আজ 25টা মতো আমি হাইব্রিড ওলের চারা বসাবো। আমি এখানে ওল লাগাবো বলে রাসায়নিক সার হিসাবে নিয়েছি এপি, আর জৈব সার হিসাবে নিয়েছি সরিষের খোল। রাসায়নিক আর জৈব সারকে আমি একসঙ্গে মাখিয়ে নিয়েছি। 25টা মতো গর্ত আমি আগে থেকেই খুঁড়ে নিয়েছি। ওলের জন্য যে জায়গাটা আমি প্রস্তুত করেছি, বাড়িতে যে সরিষের চাষ হয়েছিল, ওই খুঁড়ে রাখা গর্তগুলোতে আমি সরিষের খোলগুলো দিয়ে দিচ্ছি। তবে আবার অনেক বেশি দিইনি, কারণ ওটা গরম বেঁধে যায়। মোটামুটি একটু দিয়ে, আর যেই 2 ধরনের সারগুলো আমি মাখিয়ে রেখেছিলাম, ওইগুলো প্রত্যেকটা গর্তে আমি অল্প অল্প পরিমাণ করে চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। ওই ওলটা বসিয়ে মাটিগুলো চাপা দিয়ে দিচ্ছি। ওই ওল লাগানোর সময় আমি যে সারটা ব্যবহার করি, ব্যাস একবার ওল লাগানোর সময় আমি এই 2 ধরনের সারটাই ব্যবহার করি। দ্বিতীয়বার আর সারের কথা আমি ভাবেই না পুরো সিজনটাতে, আর আমি একবারও সার দিই না। আর ওল গাছে সাধারণত রোগ পোকার আক্রমণ হয়ই না, তাই ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাকে হাতে হাতে যে আমার কাজগুলো এগিয়ে দিচ্ছে কে বলো তো? আমার মা। আমার মায়ের মুখ তোমরা কোনো সময়ই দেখতে পাবে না। আমার বাড়িতে আসুক কিংবা নিজের বাড়িতে থাকুক, সব সময় মাথার ঘোমটাটা অক্ষত থাকে। আরো বেশি করে খেয়াল থাকে জামাই বাড়িতে। আমি আর মা এদিকে কাজ করছি, আর ওই মা আমাকে রান্নায় অনেকটা হেল্প করে দিচ্ছে, মানে সবজি কেটে দিচ্ছে। কাজটা একটু এগিয়ে রাখা ভালো, যাতে তাড়াতাড়ি একটু রান্নাটা হয়ে যায় এই গরমের মধ্যে। আমি আর তোমাদের সঙ্গে বকবক করতে পারছি না, একটু ব্রেক নিচ্ছি, ফিরছি ব্রেকের পর।
নেই নেই করে আজকে অনেক তরকারি হয়ে গেল। তবে মোচার ঘন্ট, মোচাগুলো আমি আগেই সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। মোচার ঘন্টে আমি একটু দেবো মুগ ডাল, গুলো হাফ সেদ্ধ হয়ে যেতে দেখা সবজিগুলো দিয়ে দিলাম, আলু, বেগুন, টমেটো। বাজার থেকে মোচার ঘন্ট করব বলে চিংড়ি মাছও এনেছিলাম, আর সঙ্গে ছিল কই মাছ। মাছ দিয়ে পটল দিয়ে হবে ঝোল। এর জন্য মশলা হিসাবে নিয়েছি আদা, রসুন, টমেটো, লঙ্কা, নুন, হলুদ। ডাল সেদ্ধ হয়ে যেতে আমি সবজিগুলো দিয়েছিলাম। সবজিগুলো যেই সেদ্ধ হয়ে গেছে আগে থেকে জল ঝরানো সেদ্ধ মোচাটা দিয়ে ভালো করে একটু থেতো থেতো করে দিয়েছি। তোমরা যেভাবে রান্না করো আমিও ঠিক সেইভাবেই রান্না করি। পদ্ধতিগুলো প্রায় একই থাকে, শুধু আলাদা আলাদা হয় একটু মশলাগুলো। অঞ্চলে খুব সাধারণ মশলাতেই আমরা রান্না করি, যেমন পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, জিরে, ধনে, নুন, হলুদ থাকলেই তোমার রান্না রেডি। আজ হয়েছিল পটল ভাজা, ঘন্ট, চিংড়ি মাছ, ঢেঁড়স, কুমড়ো দিয়ে হয়েছিল পাকা তেঁতুলের টক, ওই মাছ, পটল দিয়ে হয়েছিল ঝোল, আর একটা খুব সাধারণ রান্না যেটা আমার খুব প্রিয়, আলু, ঢেঁড়স, চিংড়ি মাছ দিয়ে ঝোল। দিদিকে ডাকা হয়েছিল, ওই দিদিকে তো তোমরা সবাই জানো, আমার বড় যা। মাঝে মধ্যে ডেকে পাঠানো হয়, এখন মায়ের ছেলে পা অপারেশন হয়েছে, তাই ও এখন জাল ফেলতে পারবে না, তাই অগত্যা দিদিকেই ডেকে পাঠানো হয়। ও একটু জাল টাল ফেলে মাছ টাছ ধরে দিয়ে যায়। প্রতি বছরই মা ভাবে না এবছর আর আচার করব না, গত বছরের যা আচার আছে এবছর তাই। এখন বাড়ির গাছগুলোতে আম ঝুলে ঝুলে থাকে, তখন মনের ইচ্ছেটাও জেগে ওঠে। এখন তো প্রতিদিনই কম বেশি করে বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে, তাই দুই রকম ভাবে আম কাটা হয়েছে, একটা মায়ের ইচ্ছে মতো আর একটা আমার ইচ্ছে মতো। ওই যে লম্বা লম্বা মতো করে কাটা হয়েছে ওটা আমার ইচ্ছের মতো, আর ডুমো ডুমো করে যেটা কাটা হয়েছে সেটা মায়ের ইচ্ছে মতো। এইভাবে একটু কাসুন্দি টাইপের, কাসুন্দি সমস্ত কাঁচা মশলাতেই হয়। বাড়িতে যে মশলাগুলো ব্যবহার হচ্ছে ওগুলো একটু হালকা হালকা করে ভেজে নেওয়া হয়েছে। আছে সরিষের ভাজা, জিরে ভাজা, মশলা ভাজা দিয়েই কিন্তু আচারটা হয়ে যাবে। আরে না, লঙ্কা ভাজার কথা মনেই নেই, তাই মা বলছে ওগুলো যে আছে ওগুলো একটু একটু করে দিয়ে দাও, আর সরিষার তেলটা দিয়ে দাও, ওই লঙ্কাটা ভেজে পরে আমি যোগ করে দেবো। এবার আসি আচার তৈরির পদ্ধতিতে। মা আমগুলোকে কেটে পরিষ্কার জলে ধুয়ে নুন হলুদ মাখিয়ে সারা রাত্রি রেখেছিল। সকালবেলা উঠে যখন দেখে অনেকটাই জল বেরিয়েছে আম থেকে, ওই জলটা কিন্তু ফেলে দেওয়া হবে, ওই আমগুলো ছেঁকে রোদ্দুরে দিতে হবে, আর ছেঁকে রাখা পাত্রের যে জলটা, জলটাকেও রোদ্দুরে বসাতে হবে। বিকেল বেলা আমগুলো রোদ্দুর থেকে তুলে নিয়ে এসে ওই জলেই আবার রাখতে হবে, সারা রাত্রির ওই জলেই থাকলো। সকালবেলা ছেঁকে আমগুলোকে আবার রোদ্দুরে দিতে হবে, ওই পাত্রের জলটাও রোদ্দুরে দিতে হবে। ওইভাবে 3 থেকে 4 দিন কিংবা 5 দিনও লাগতে পারে, দিলে আমগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আর ওই পাত্রে রাখা জলটাও আস্তে আস্তে করে কমে আসবে। আর একদিন ভালো করে আমগুলো রোদ্দুরে দিয়ে বিকেল বিকেল নাগাদ রোদ্দুর থেকে নিয়ে এসে ওই মশলাগুলোকে মাখিয়ে পাত্রে তুমি আচারটা করবে, ওই পাত্রেই আচারটাকে তৈরি করতে হবে, কিন্তু হাত লাগানো যাবে না। বাড়িতে ওই পদ্ধতিতে আচার করা হয়, রাখলে 2 বছর 3 বছর পর্যন্ত থেকে যাবে, নষ্ট হবে না, কিন্তু অতদিন বাড়িতে স্টোর করে আচার খাওয়া হয় না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ঘাটে যখন আমি থালা ধুচ্ছি, তখন হঠাৎ চোখ গেল গাছটার দিকে। যখন দেখি একটা দুটো করে ফলও ঝুলে আছে, অনেক খাওয়ার ইচ্ছে হলো ওই ফলটা। বেলায় অনেক খেয়েছি মামা বাড়িতে। ওর ফলগুলো দিয়ে পায়ের নুপুর করতাম, হাতে চুড়ি করতাম, মালা করতাম, কানের দুল করতাম। ওই ফলটা সচরাচর আমার চোখে পড়ে না, তাই খাওয়ার ভীষণ ইচ্ছে জাগলো। ছেলেকে নতুন একটা ফলের সঙ্গে পরিচয় করাবো বলে অধীর আগ্রহে গাছটার কাছে গেলাম। কাটাতে ভর্তি হয়ে আছে পুরো গাছটা, কি করে পারবো? আকশি, সিঁড়ি, হাতের নাগালের বাইরে থাকা ফলটা কিভাবে পারা যায়, সব রকম ব্যবস্থা নিয়ে গাছে উঠে ফলটা পেড়ে মায়ের হাতে দিলাম। বাড়ির সবাইকে একটু একটু করে দিলাম, কারণ পরিমাণটা খুবই কম ছিল। বলতো এটা কি ফল? আমার মামা শ্বশুরের বাড়ি থেকে এত সুস্বাদু খাওয়া আমাদের জন্য মামিমারা পাঠিয়েছে। কি দেখে খিদে পাচ্ছে না? বাবা মাকে অনেক অনেক ভালো রাখবো, অনেক ভালোবাসবো। ভালো থেকো, ভালো রেখো সকলকে। নিজেরা সুন্দর মনের মানুষ হতে চেষ্টা করব। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।